আজকে আমরা শেয়ার ভ্যালুয়েশনটা শুরু করব। তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। শেয়ার ভ্যালুয়েশন করতে গিয়ে আমরা সব মিলায় তিনটা মেথডে শেয়ার ভ্যালুয়েশনটা আমরা শিখব। ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার, অথবা এটাকে আমরা নেট অ্যাসেট ব্যাকিং মেথড বলি। ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার বের করা, বা যেটাকে আমরা নেট অ্যাসেট ব্যাকিং মেথডও বলি। আর এই মেথডে শেয়ার ভ্যালুয়েশনের জন্য আমাদের সূত্রটা হচ্ছে ভ্যালু অফ শেয়ার সমান সমান নেট অ্যাসেট available for equity share divided by number of equity share. এটা হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার। এই পদ্ধতিতে শেয়ার ভ্যালুয়েশনের জন্য আমাদের এটা হলো সূত্র। আমাদের দ্বিতীয় সূত্রটা হলো ইল্ড ভ্যালু পার শেয়ার, বা এটাকে ইল্ড ভ্যালু মেথড বলা হয়। আর এটার জন্য আমাদের সূত্রটা হবে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড ডিভাইডেড বাই এনআরআর ইন্টু পেইড আপ ভ্যালু। পেইড আপ ভ্যালু মানে হচ্ছে এক একটা শেয়ারের ভ্যালু। এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড ডিভাইডেড বাই এনআরআর ইন্টু পেইড আপ ভ্যালু। এই পদ্ধতিতে আমরা ইল্ড ভ্যালু পার শেয়ার বের করি। আর সি নাম্বারে যে মেথডটা রয়েছে, টোটাল তিনটা মেথড। ফেয়ার ভ্যালু মেথড, ফেয়ার ভ্যালু মেথডে যদি শেয়ার ভ্যালুয়েশন করতে হয় তাহলে ইন্ট্রিনসিক ভ্যালু প্লাস ইল্ড ভ্যালু ডিভাইডেড বাই 2। আমরা সাধারণত শেয়ার ভ্যালুয়েশনের জন্য ABC, আমরা এই তিনটা মেথডই ব্যবহার করি। এই তিনটা মেথডে সাধারণত শেয়ার ভ্যালুয়েশন করতে হয়। এখন এই তিনটা মেথডের মধ্যে আমরা যদি ফেয়ার ভ্যালু মেথডে কখনো শেয়ার ভ্যালুয়েশন করতে যাই, তাহলে আমাদের এই দুটো মেথডেই শেয়ার ভ্যালুয়েশন করতে হয়। দুইটা মেথডে শেয়ার ভ্যালুয়েশন করার পর তারপরে আমরা ফেয়ার ভ্যালুটা বের করতে পারি। তবে এই তিনটার মধ্যে ইন্ট্রিনসিক ভ্যালুটা হলো সবচেয়ে আধুনিক এবং সবচেয়ে ইম্পর্টেন্ট মেথড।
আর এই মেথডে শেয়ার ভ্যালুয়েশনের জন্য আমাদের ছোট ছোট কয়েকটা নোট খেয়াল রাখতে হবে। আমি একটু মুখে মুখে বলি, তারপর যখন আমরা অঙ্ক করতে যাব, অঙ্ক করার সময় যখন আমরা কাজটা করব, তখন তোমরা অঙ্কের পাশের নোটটা লিখে রেখো। আমি কয়েকটা ছোট ছোট পার্থক্য বলি। যেমন আমরা যেমন গুডউইল ভ্যালুয়েশনের সময় কোনো ইনট্যানজিবল অ্যাসেট আনতাম না নিট অ্যাসেট বের করার সময়, আমরা শেয়ার ভ্যালুয়েশনও ঠিক তেমন ওই ইনট্যানজিবল অ্যাসেট গুলোকে আমরা শেয়ার ভ্যালুয়েশনের সময় আনবো না। 2 নম্বর পয়েন্ট হলো, গুডউইল ভ্যালুয়েশনের সময় ইনভেস্টমেন্টকে আইডেল ইনভেস্টমেন্ট হিসেবে আমরা অ্যাসেট থেকে বাদ দিয়ে দিতাম, এটা ধরতাম না। কিন্তু শেয়ার ভ্যালুয়েশনে ইনভেস্টমেন্টটা যদি আইডেলও হয়, তবু এটা ধরতে হয়। পার্থক্যটা খেয়াল রেখো। ইনভেস্টমেন্টকে আমরা আইডেল ইনভেস্টমেন্ট হিসেবে গুডউইল ভ্যালুয়েশনের সময় অ্যাসেট থেকে বাদ দিয়ে দিতাম, ধরতাম না। কিন্তু শেয়ার ভ্যালুয়েশনের সময় ইনভেস্টমেন্টটা যদি আইডেলও হয়, তবুও সেটাকে ধরতে হয়। দেখেছ? আর 3 নাম্বার যে কাহিনী, সেটা হলো শেয়ার ভ্যালুয়েশনের সময় গুডউইলের ভ্যালুয়েশনটা যদি প্রশ্নের মধ্যে না থাকে, তাহলে আগে গুডউইল ভ্যালুয়েশন করে নিয়ে তারপর শেয়ার ভ্যালুয়েশন করতে হয়। আর যদি প্রশ্নের মধ্যে গুডউইল দেয়া থাকে, তাহলে আর বের করতে হয় না। তো তার মানে শেয়ার ভ্যালুয়েশন করতে হলে আমাদের দেখতে হবে প্রশ্নের মধ্যে গুডউইলটা দেয়া আছে কিনা। যদি গুডউইল থাকে, তাহলে আলাদাভাবে আর গুডউইল নির্ণয় করতে হবে না, তবে অবশ্যই সেই গুডউইলের বাজার মূল্যটা থাকতে হবে। যদি না থাকে, তাহলে আমরা আগে গুডউইল ভ্যালুয়েশন করব, তারপর শেয়ার ভ্যালুয়েশন করব। আর যদি অঙ্কের মধ্যে গুডউইল দেওয়া থাকে, তাহলে আর ধরতে হবে না, বের করতে হবে না। তো এই কয়েকটা পয়েন্ট শুধু তোমাদের একটু খেয়াল করতে হবে অঙ্ক করার সময়। তবে যখন আমি প্রথম প্রথম তোমাদেরকে গুডউইল ভ্যালুয়েশন করার জন্য কয়েকটা ছোট ছোট পার্ট বি এর অঙ্কগুলো করাইছিলাম, তারপরে গিয়ে আমরা পার্ট সি এর বড় অঙ্কগুলো করেছিলাম। এখানেও আমরা ছোট ছোট কয়েকটা জিনিস আগে ক্যালকুলেশন করা শিখবো। আমি একবারে তোমাদেরকে বাড়ির কাজ দিব না, কারণ শেয়ার ভ্যালুয়েশন, গুডউইল ভ্যালুয়েশন, এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর সবচাইতে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এখান থেকে প্রশ্ন কখনো কখনো 2টা প্রশ্ন চলে আসে, বেশিরভাগ সময় আসে। তাই এটা কমপ্লিট করার পর বাকি চ্যাপ্টার গুলো আমরা খুব দ্রুতই শেষ করতে পারবো। এটা একটা বড় চ্যাপ্টার। আমরা গুডউইল ভ্যালুয়েশন শেষ করেছি, চলো এখন শেয়ার ভ্যালুয়েশনের জন্য আমি আমার শীট থেকে, আমি শীটটা বোধহয় তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছি, এই শীটটা থেকে আমি এই যে পার্ট বি শেয়ার ভ্যালুয়েশনের অঙ্ক, আমি শীটটা থেকে তোমাদেরকে পার্ট বি এর কয়েকটা প্রশ্নের উত্তর আগে একটু দিয়ে নেই, কয়েকটা ক্যালকুলেশন আমি তোমাদেরকে করা শেখাই, আমি তারপর আস্তে আস্তে তোমাদেরকে করতে দিব। চলো, আমরা উপরে মেথড গুলো লিখে রেখেছি, সূত্রগুলো লিখে রেখেছি, আমরা এখান থেকে আজকে অঙ্কটা স্টার্ট করি। এটা আমাদের ফার্স্ট অঙ্ক। দেখো, এই অঙ্কটার মধ্যে ওনারা গুডউইল দিয়ে দিয়েছে, এটা ইনট্যানজিবল অ্যাসেট। আমাদেরকে এখন দেখতে হবে এই গুডউইলের আজকের বাজার মূল্যটা দেওয়া আছে কিনা। যদি দেওয়া না থাকে, তাহলে আমাদেরকে গুডউইলটা বের করে নিতে হবে। দেখো, ওনারা শুরুতে বলেছে দ্য গুডউইল ইজ ওর্থ 1,25,000। তাহলে আমরা উপরের ওই গুডউইলটা ধরবো না, আমরা এই গুডউইলটা ধরবো, কারণ আমরা গুডউইলটা সবসময় ওই ব্যালেন্স শিটে যেটা থাকে ওটা না, আমাদের গুডউইলের বর্তমান বাজার মূল্যটা কত সেটা ধরতে হয়। ওনারা সেই গুডউইল ভ্যালুয়েশন করে দিয়েছে যেহেতু 1,25,000, তাহলে আমরা গুডউইল হিসাবে এই 1,20,000টা না ধরে আমরা 1,25,000ই ধরবো। এরপর দেখো, ওনারা এখানে ফিক্সড অ্যাসেট দিয়েছে 1,60,000, এখানে ফিক্সড অ্যাসেট আছে 1,50,000, তাহলে আমাদেরকে ফিক্সড অ্যাসেট এই 1,50,000 টাকাই ধরতে হবে। কারণ তোমরা জানো, গুডউইল ভ্যালুয়েশন করতে গিয়ে যেমন আমরা ক্যাপিটাল এমপ্লয়েড বের করি, আর শেয়ার ভ্যালুয়েশনের সময় আমরা নিট অ্যাসেট বের করি, কথাটা প্রায় এক। এরপর দেখো, প্রিলিমিনারি এক্সপেন্স, এটা ইনট্যানজিবল অ্যাসেট তোমরা জানো, এটা আমরা ধরবো না। কারেন্ট অ্যাসেট, এটা আমরা ধরবো। এদিকে আমাদের শেয়ারের সংখ্যা আছে 25,000 শেয়ার, যার এক একটার দাম 10 টাকা। এই এক একটার দাম যে 10 টাকা শেয়ারের, এই 10 টাকাকে আমরা পেইড আপ ভ্যালু বলি। দেখো, আমি ইল ভ্যালু মেথডে যে পেইড আপ ভ্যালুটা লিখেছি, এই পেইড আপ ভ্যালুটাই হচ্ছে এক একটা শেয়ারের যে মূল্য। তাহলে এখানে 25,000 শেয়ার হচ্ছে শেয়ারের সংখ্যা, আর প্রতিটি শেয়ারের দাম যে 10 টাকা, এটাকে পেইড আপ ভ্যালু বলে। তাহলে আমি ইল ভ্যালু মেথডের মধ্যে আমি যে পেইড আপ ভ্যালুটা লিখেছি, এটা আসলে এক একটা শেয়ারের যে মূল্য সেটা। আর মোট শেয়ারের দাম দেওয়া আছে 2,50,000।
জেনারেল রিজার্ভ আছে আমাদের 50,000, এটা কারেন্ট লায়াবিলিটি নয়। তবে ক্রেডিটর্স দেওয়া আছে 80,000, এটা কারেন্ট লায়াবিলিটি। তোমরা জানো যে টোটাল অ্যাসেট থেকে এই কারেন্ট লায়াবিলিটি বাদ দিলেই আমরা কিন্তু নিট অ্যাসেট পাই। ওনারা আমাদেরকে বলছে ডিভিডেন্ড ফর লাস্ট 3 ইয়ার্স, বিগত 3 বছরের ডিভিডেন্ড দেওয়া আছে আমাদের 15%, 14% না 16%। কি কাজে লাগবে আমরা জানি না। ওনারা প্রশ্নের মধ্যে বলছে ক্যালকুলেট দ্য নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার। হ্যাঁ, এই ক্যালকুলেশনের জন্য আমাদের এই ডিভিডেন্ড কোনো প্রয়োজনে লাগবে না। তাহলে ওনারা আমাদেরকে বলছে নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার। দেখো আমি এখানে লিখছিলাম নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। অর্থাৎ উপরের এই জিনিসটাই শুধু তোমাকে ওনারা ক্যালকুলেশন করতে বলেছে, যে সাধারণ শেয়ার হোল্ডারের জন্য নিট অ্যাসেটের পরিমাণ কত সেটা বের করতে বলেছে। আর তার মানে আমরা ভ্যালু অফ শেয়ার নির্ণয় করার উপরের যে আইটেমটা শুধু ওইটাই ওনারা বের করতে বলছে এখান থেকে। আমি এখন তোমাদের দেখাবো এটা কিভাবে বের করতে হয়। তোমরা সবাই খাতা নিয়ে নাও। Calculation of net asset for equity share. আর এটা আমরা বের করব একদমই আগে যেভাবে আমরা বের করেছিলাম গুডউইল ভ্যালুয়েশনের সময়, ঠিক সেভাবেই। তবে কতটুকু পার্থক্য বা কতটুকু আলাদা সেটা আমি মুখোমুখি একটু বলছি, যদিও অঙ্ক করতে করতে বাকিটুকু তোমরা শিখে নিবা। আমরা এতদিন গুডউইল ভ্যালুয়েশনের অঙ্ক করেছি, আজকে থেকে আমরা শেয়ার ভ্যালুয়েশনের অঙ্ক করছি। তাহলে চলো আমরা শুরু করি। তোমরা জানো নেট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার বের করতে গিয়ে আমরা প্রথমে প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেট লিখি। আর এই প্রেজেন্ট ভ্যালু অফ অ্যাসেটের আন্ডারে আমাদের সব অ্যাসেটের শুধুমাত্র প্রেজেন্ট ভ্যালুটা আমরা বসাই। যেমন আমাদের গুডউইল যে 1,20,000 আছে এটা আমরা লিখবো না, আমাদের গুডউইল যেটা প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে নিচে 1,25,000 আমরা একটা লিখবো। তোমরা মনে রেখো এই গুডউইলটা যদি না বলে দিত তাহলে কিন্তু আমরা ওই গুডউইলটা লিখতাম না, তখন আমরা একটা গুডউইল বের করে নিয়ে সেই গুডউইলটা লিখতাম। কি বলছি বুঝছো? তাহলে গুডউইল 1,25,000, চলো লিখে ফেলি। গুডউইল 1,25,000। এরপর দেখো ফিক্সড অ্যাসেট 1,60,000 লিখবো না, ওনারা যে 1,50,000 দিয়েছে ওইটা লিখবো। ফিক্সড অ্যাসেট 1,60,000 না 1,50,000। এরপর দেখো প্রিলিমিনারি এক্সপেন্সটা আমরা লিখবো না, এটা ইনট্যানজিবল অ্যাসেট। গুডউইল ভ্যালুয়েশনের সময় আমরা লিখি নাই, আমরা শেয়ার ভ্যালুয়েশনের সময়ও লিখবো না। কারেন্ট অ্যাসেট 90,000, এটা লিখবো। কারেন্ট অ্যাসেট এটার পরিমাণ ছিল 90,000। তোমরা দেখো আমাদের আর কোনো অ্যাসেট এই অঙ্কে নেই, তাহলে আমরা এখন সবগুলো অ্যাসেট যোগ করে দিই। তাহলে দেখো তো আমাদের টোটাল অ্যাসেটের পরিমাণটা কত হয়, 2,75,000, তাহলে 3,65,000 নাকি? এবার আমরা লেস করে দিব এখান থেকে কারেন্ট লায়াবিলিটিস। আমরা কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে নিট অ্যাসেট পাই, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটিস বাদ দিলে আমরা নিট অ্যাসেট পাই। তোমরা দেখো আমাদের এই অঙ্কে কারেন্ট লায়াবিলিটিস এর মধ্যে শুধু ক্রেডিটর্স আছে 80,000।
শুধু ক্রেডিটর্স আছে 80,000। এই 80,000টা যদি এখন আমি লেস করে দিই, তাহলে আমরা নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার পেয়ে যাব। দেখো এটা বিয়োগ করলে কত হয়, 25,000 বেশি আছে উপরে, তাহলে 2,85,000, তাই হয় না? জি স্যার। তাহলে 2,85,000-এর নাম হবে নিট অ্যাসেট, নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার। আচ্ছা, এই যে আমি নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার বের করলাম, আগে যেমন ক্যাপিটাল এমপ্লয়েড বের করতাম ঠিক সেভাবেই করেছি না, বলো তো? দেখো আমাদের অ্যান্সারটা বের হয়েছে, দেখেছো? কিন্তু আমি আরো কয়েকটা কথা বলবো, তুমি একটু মন দিয়ে শোনো। সবাই কি লেখা হয়ে গেছে? এটা এটুকু লেখা হয়ে গেছে? এই ক্যালকুলেশনটা কি সবার হয়ে গেছে? জি স্যার। দেখো, জি আমরা স্যার। যে আমরা যে 2,85,000টা বের করলাম, এটাকে আমি নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার বলছি, এই অঙ্কের জন্য ঠিক আছে। কিন্তু মনে রেখো, সব সময় আমরা এই আইটেমটার নাম দিব শুধু নিট অ্যাসেট, নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার এটার নাম দিব না। কেননা নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার বের করতে আরো 2 থেকে 3টা কাজ করতে হয়। সেই 2 থেকে 3টা কাজ কি কি এই অঙ্কে নাই, কিন্তু করতে হয়। এটা মনে রেখো, আমি একবারে ফরম্যাটটা তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, কারণ আমি জানি এটা মনে থাকবে, তোমরা মনে রাখতে পারবে। সেটা হলো, যদি আজকে আমাদের এই অঙ্কে লং টার্ম লায়াবিলিটি থাকতো, বন্ড, ডিবেঞ্চার বা যে কোনো লং টার্ম লায়াবিলিটি যদি থাকতো, তাহলে আমরা কারেন্ট লায়াবিলিটি বাদ দেওয়ার পর আমরা সর্বপ্রথম ওই লং টার্ম লায়াবিলিটিটা বাদ দিতাম। তাহলে এটাকে বলতাম নিট অ্যাসেট। এখান থেকে আমরা আবার লং টার্ম লায়াবিলিটি যদি থাকতো সেটা বাদ দিতাম। কি ঠিক আছে? তারপর আমরা দেখতাম আমাদের কোনো প্রিফারেন্স শেয়ার আছে কিনা। যদি প্রিফারেন্স শেয়ার থাকতো, তাহলে আমরা এরপর লং টার্ম লায়াবিলিটি বাদ দেওয়ার পর তারপর আমরা প্রিফারেন্স শেয়ারও বাদ দিতাম। প্রিফারেন্স শেয়ারটাও আমরা এখান থেকে বাদ দিতাম। প্রিফারেন্স শেয়ার বাদ দেওয়ার পর ওই প্রিফারেন্স শেয়ারের যদি কোনো ডিভিডেন্ড থাকে পার্সেন্টেজ দেওয়া, সেই ডিভিডেন্ডটাও আমরা, প্রিফারেন্স ডিভিডেন্ডটা আমরা বাদ দিতাম। তার মানে আরো 2টা থেকে 3টা জিনিস বাদ দিতাম। প্রথমে বাদ দিতাম লং টার্ম ডেট, তারপরে বাদ দিতাম প্রিফারেন্স শেয়ার, তারপর বাদ দিতাম প্রিফারেন্স ডিভিডেন্ড। এই 3টা জিনিস বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্ট আমরা পেতাম, ওটাকে আমরা বলতাম নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার। কিন্তু এই অঙ্কে যেহেতু লং টার্ম ডেট নাই, এই অঙ্কে যেহেতু প্রিফারেন্স শেয়ার নাই, এই অঙ্কে যেহেতু প্রিফারেন্স শেয়ারের ডিভিডেন্ডও নাই, তাই এই নিট অ্যাসেটটাকে আমরা নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার বলে দিয়েছি। তোমাকে আমার কথা বুঝছো যেটা আমি বলছি? সবাই কি শুনতে পেয়েছো? জি স্যার। তাহলে আমরা এখান থেকে কি কি বাদ দিতাম? এই নিট অ্যাসেটটা বাদ থেকে আমরা প্রথমে বাদ দিতাম লং টার্ম ডেট, তারপরে আমরা বাদ দিতাম কি প্রিফারেন্স শেয়ার, তারপরে আমরা বাদ দিতাম কি প্রিফারেন্স ডিভিডেন্ড। তবে এই 3টা জিনিস ছাড়া কিন্তু আর কিছু বাদ দিতাম না। তাহলে এই 3টা জিনিস বাদ দেওয়ার পর যেটা পেতাম, ওটার নাম হতো নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার বা নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার। কিন্তু এই অঙ্কে ওইগুলো ছিল না, তাই এটাই আমাদের অ্যান্সার, এবং ওই যে অ্যান্সারটা বের হয়ে এসছে, আমাদের 1 নম্বর অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে। আমি যতটুকু তোমাদের সঙ্গে আলোচনা করে নেওয়ার, আমি অঙ্ক করতে করতে করব। যখন থেকে আমি তোমাদেরকে বাড়ি কাজ দিব করতে বলবো, তখন তোমরা করবে। প্রথম প্রথম কয়েকটা অঙ্ক এখন আমি একটু তোমাদেরকে করে দিই। চলো এবার 2 নম্বর অঙ্কটা। দেখো একই ধরনের একটা অঙ্ক, এই অঙ্কটার মধ্যে ওনারা আবার বলছে, দেখো একই ধরনের অঙ্ক বলতে কি ওই অঙ্কটাই, খেয়াল করেছো? দেখো যে 80,000 একই ফিগার না? খেয়াল করে দেখো তো, 1 নম্বর অঙ্ক, এই যে 1 নম্বর অঙ্কের যে ফিগার, কারেন্ট অ্যাসেটটা 90,000 ছিল, গুডউইলটা 1,20,000 ছিল, আর এখন আমি যেটা দেখাচ্ছি একই অঙ্ক না? দেখো তো, জি স্যার। তোমাকে এখানে প্রশ্ন করেছে ক্যালকুলেট দ্য ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার। ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার বের করতে বলছে।
আর আগেরটাই বলছিল ক্যালকুলেট নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার। তাহলে আমি এই অঙ্কটার কতটুকু খালি বাড়তি করব সেইটুকুই আমি তোমাদেরকে এখন শেখাবো। তাহলে তোমরা দেখো, আগেরটাই আমাদেরকে প্রশ্ন করেছিল শুধু নিট অ্যাসেট ফর ইকুইটি শেয়ার, আর এখন তোমাদেরকে বলছে ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার বের করো। আর আমি কিন্তু তোমাদেরকে উপরে সূত্র লিখে দিয়েছি। ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার বের করার সূত্র হলো নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। তার মানে একটু আগে আমি যে নিট অ্যাসেট 2,85,000 বের করেছি, এটাকে যদি এখন আমি আমার এই নাম্বার অফ শেয়ার 20,000 দিয়ে ভাগ করি, তবেই আমরা আমাদের এই অ্যান্সারটা পেয়ে যাব। চলো তোমরা একটু ভাগ 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 করো। তোমরা 2,85,000-কে 20,000 দিয়ে ভাগ করো। স্যার 14.25। ওই দেখো আমাদের অ্যান্সারটা চলে এসছে। তোমাকে দেখেছো? জি স্যার। স্যার আমাকে কত দিয়ে ভাগ দেবো একটু আরেকবার এই যে বলেন। নাম্বার অফ ইকুইটি শেয়ার 20,000, এই যে নাম্বার অফ ইকুইটি শেয়ার 20,000 আমাদের, আর আমাদের সূত্রের মধ্যে কি ছিল? নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। এত আমাদের প্রশ্নের মধ্যে নাম্বার অফ ইকুইটি শেয়ার এই যে 20,000 শেয়ার দেওয়া আছে না? জি স্যার। তাহলে তুমি এই 2,85,000টা নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার এটাকে ভাগ করবা তুমি এই 20,000 দিয়ে। তবে তুমি এটা লিখবা কিন্তু এই সূত্রটাকে লিখে নিবা। ভ্যালু পার শেয়ার বা ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ার সমান সমান নিট অ্যাসেট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। এই কথাটা আগে তুমি লিখে নিবা অঙ্কের মধ্যে। অঙ্কের মধ্যে কথাটাকে লিখে নিবা, এই টেবিলের বাইরে গিয়ে লিখে নিবা, এখানে লিখে নিবা। তারপর তুমি এখানে রেজাল্টটা বসাবা, উপরে 2,85,000 আর নিচে বসাবা 20,000। তাহলে তুমি তোমার রেজাল্টটা পেয়ে যাবা। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এইভাবে আগে তো নিট অ্যাসেট বের করবাই তোমরা উপরে। এরপর এরপর এটার মধ্যে ওই মানটা বসে দিবা, আমাদের 2,85,000 মানটা এখানে বসে দিবা। আর নিচে নাম্বার অফ ইকুইটি শেয়ার 20,000 বসাই দিবা। তাহলে কি আমরা আমাদের অ্যান্সারটা আমরা পেয়ে যাবো না? 14.25 টাকা, 14.25। তার মানে আমাদের এক একটা শেয়ারের মূল্য টাকা 14.25। যেই শেয়ারের দাম এক একটা 10 টাকা ছিল, আমাদের এই 1 বছর ব্যবসা করার পর ওই এক একটা শেয়ারের ভ্যালু দাঁড়িয়েছে 14 টাকা 25 পয়সা। এক একটা শেয়ারের ভ্যালু দাঁড়িয়েছে 14 টাকা 25 পয়সা। এই দেখেছ? তোমরা কি অঙ্কটা বুঝেছ সবাই? জি স্যার। তাহলে দেখো আমার জি স্যার। আমার 2 নম্বর অঙ্কটা করা হয়ে গেল। এবার 3 নম্বর অঙ্কটা এখানে করা আছে। আমি তো তোমাকে ইল ভ্যালু মেথডের অঙ্কটা আমি এখান থেকেই বুঝিয়ে দিব, তোমরা বুঝতে পারবে। যদিও আমি তোমাদেরকে ইল ভ্যালু মেথডের সূত্র আমি এখানে লিখে দিয়েছি। ইল ভ্যালু পার শেয়ারের সূত্র হলো এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড ডিভাইডেড বাই এনআরআর ইনটু পেইড আপ ভ্যালু। পেইড আপ ভ্যালু মানে এক একটা শেয়ারের যে মূল্য সেটাকে পেইড আপ ভ্যালু বলি। আর এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড এটা যদি প্রশ্নে না থাকে, এটা বের করার ব্যবস্থা আছে। কিভাবে বের করতে হয় এটা আমি তোমাদেরকে শেখাবো। আর এনআরআর এটা প্রশ্নের মধ্যে দিয়ে দেয়, যেটা আমরা গুডউইল ভ্যালুয়েশনের সময় দেখেছিলাম। তাহলে এটা প্রশ্নে দিয়ে দিবে, এটাও প্রশ্নে দিয়ে দিবে। তবে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড যদি প্রশ্নে না দেয়, তাহলে এটা কিভাবে বের করতে হয় সেটা আমরা জানি। আমি সেটা তোমাদেরকে শেখাবো অঙ্ক করতে গিয়ে। তাহলে আজকে 3 নম্বর অঙ্কটা তোমাদের কিন্তু শেখাচ্ছি। তোমরা একটু 3 নম্বর অঙ্কটা দিকে তাকাও। আমি আগে প্রশ্নটা পড়বো ভালো করে, তারপর আমি তোমাদেরকে অঙ্কটা শেখাবো। দেখো ওনারা বলছে, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ অ্যান ইকুইটি শেয়ার। তুমি একটা ইকুইটি শেয়ারের ভ্যালু নির্ণয় করো। কোনো মেথডের কথা ওনারা বলেনি। আমরা প্রশ্নের ইনফরমেশন দেখলেই বুঝতে পারবো যে আমাদের এই শেয়ারের ভ্যালুয়েশনটা কি নিট অ্যাসেট মেথডে করব নাকি আমরা ইল ভ্যালু মেথডে করব, সেটা আমরা প্রশ্নের ইনফরমেশন দেখলেই বুঝতে পারবো। আমাদেরকে যে ইনফরমেশনটা ওনারা দিচ্ছে, দ্য পেইড আপ শেয়ার ক্যাপিটাল অফ এ কোম্পানি কনসিস্ট অফ 1,000 শেয়ারস, 15% প্রিফারেন্স শেয়ারস অফ টাকা 100 ইচ। আমাদের 1,000টা 15% প্রিফারেন্স শেয়ার ছিল, যার প্রতিটির দাম 100 টাকা করে, অ্যান্ড 20,000 ইকুইটি শেয়ার অফ টাকা 10 ইচ। তোমরা মনে রেখো, আমরা কিন্তু সাধারণ শেয়ারের ভ্যালুয়েশন করি, আমরা কিন্তু প্রিফারেন্স শেয়ারের ভ্যালুয়েশন করি না। কারণ ওনারা প্রশ্নের মধ্যে বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ অ্যান ইকুইটি শেয়ার। তো আমাদের হাতে
1000টা প্রিফারেন্স শেয়ার রয়েছে যাদেরকে আমরা 15% হারে ডিভিডেন্ড দেই, আর এক একটা প্রিফারেন্স শেয়ারের দাম 100 টাকা। এছাড়াও আমাদের কাছে 20,000টা সাধারণ শেয়ার আছে যার প্রতিটার দাম 10 টাকা। এই 10 টাকাকে আমরা বলবো পেইড আপ ভ্যালু। এই 10 টাকাকে আমরা বলবো পেইড আপ ভ্যালু। এবার 2 নম্বর ইনফরমেশনে বলছে দ্য এভারেজ অ্যানুয়াল প্রফিট of the company after providing depreciation and taxation amounting to টাকা 75,000। ডেপ্রিসিয়েশন এবং ট্যাক্স বাদ দেওয়ার পর আমাদের নিট প্রফিটের পরিমাণটা হচ্ছে 75,000। যখন আমাদের এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ডটা দেওয়া থাকে না, এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড বের করার জন্য আমাদের এই প্রফিটটা না প্রয়োজন হয়। কথাটা মনে রেখো, ওনারা আমাদেরকে যে প্রফিটটা যেটা যেটা দিয়েছে আফটার ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স এন্ড ডিভিডেন্ড ডেপ্রিসিয়েশন, ওরা বলে দিয়েছে যে প্রফিটটা, এই প্রফিটটা আমাদের প্রয়োজন হয় যখন আমাদের এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ডটা দেওয়া থাকে না, বের করতে হয় তখন। এরপর ওনারা বলছে ইট ইজ কনসিডার্ড নেসেসারি টু ট্রান্সফার 10,000 টুকু জেনারেল রিজার্ভ। আর ওই এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড বের করার ক্ষেত্রে আমাদের যে প্রফিটটা প্রয়োজন হয়, সেই প্রফিট বের করতে গিয়ে এই 10,000 টাকা যে জেনারেল রিজার্ভে আমরা ট্রান্সফার করেছি সেটাও আমাদের কাজে লাগে। বিফোর ডিক্লেয়ারিং ডিভিডেন্ড, ডিভিডেন্ড প্রদান ঘোষণার পূর্বে আমাদেরকে এই 10,000 টাকা জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে। তাহলে এই প্রফিট থেকে এই ট্রান্সফার টু জেনারেল রিজার্ভটা বাদ দিলেই আমরা সেই প্রফিটটা পাবো, যেই প্রফিটের টাকা শেয়ার হোল্ডারদের মধ্যে ডিভিডেন্ড হিসেবে প্রদান করা যাবে। এটা আমরা মাথায় রাখবো। আবার ওই যে প্রিফারেন্স শেয়ারটা যে আছে, ওই প্রিফারেন্স শেয়ার হোল্ডারদেরকেও আমাদেরকে ডিভিডেন্ড দিতে হবে। ওই ডিভিডেন্ডটাও দেওয়ার পর আমাদের হাতে যে পরিমাণ প্রফিট অবশিষ্ট থাকবে, ওই প্রফিটটাকে আমরা বলতে পারবো এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড। এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড বের করার জন্য এই প্রফিটটা আমাদের দরকার। এটা আমি তোমাদেরকে জানাই রাখলাম, আমি সলিউশন করার সময় আবার বুঝাবো। এবার 3 নম্বরে বলছি নর্মাল রিটার্ন এক্সপেক্টেড বাই ইনভেন্টরস অফ অ্যান ইকুইটি শেয়ার ফ্রম দ্য টাইপ অফ দ্য বিজনেস 10%। এটাই হলো সেই এনআরআর, যেই এনআরআর এর ভিত্তিতে আমরা আমাদের ইল্ড ভ্যালু মেথডে শেয়ার ভ্যালুয়েশন করতে পারবো। তাহলে পুরো ইনফরমেশনটা পড়ার পর আমরা বুঝতে পারলাম যে আসলে আমাদের এই অঙ্কটায় শেয়ার ভ্যালুয়েশনের জন্য ইল্ড ভ্যালু মেথড ছাড়া কোনো গতি নাই, কারণ আমাদের নিট অ্যাসেট বের করার কোনো সুযোগই নাই। তাহলে আমরা এখানে আসলে ইল্ড ভ্যালু মেথডে শেয়ারটা ভ্যালুয়েশন করব, কারণ ইল্ড ভ্যালু মেথডে করার জন্য প্রয়োজনীয় তথ্য আমাদের এই অঙ্কটার মধ্যে রয়েছে। এখন ইল্ড ভ্যালু মেথডে করতে গেলে আমাদের এনআরআর লাগবে, এই যে আছে, পেইড আপ ভ্যালু লাগবে আছে 10 টাকা। তাহলে নাই শুধু এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড, আর এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড আমাদের বের করার জন্য এই তোমার ডিভিডেন্ড অ্যাভেলেবেল, প্রফিট অ্যাভেলেবেল ফর ডিভিডেন্ড আমাদেরকে আগে বের করে নিতে হবে। আর সেটা বের করার জন্য আমি তোমাদেরকে নিচের এই গণনাটা দেখাচ্ছি, তোমরা খাতা নিয়ে নাও। দেখো আমি প্রথমে বের করছি ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড। কিভাবে আমি এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ডটা বের করছি এটা এখন আমি তোমাদেরকে শেখাবো। তোমরা খাতা কলম নিয়ে নাও, আমি এটা হাতে হাতে তোমাদেরকে করাবো। সবাই খাতা নিয়ে নাও আর এই ছকটা টেনে ফেলো। আমরা সর্বপ্রথম ক্যালকুলেশন অফ এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড, শুধু এই একটা জিনিসই আমাদের হাতে নাই, বাকি দুটো ইনফরমেশনই আমাদের হাতে আছে। এনআরআরটাও আমাদের হাতে আছে, পেইড আপ ভ্যালুটাও আমাদের হাতে আছে, দুইটাই আমাদের হাতে আছে, পেইড আপ ভ্যালুটাও আমাদের হাতে আছে। তো আমরা এই দুইটা জিনিস আমরা হাতে যেহেতু আছে, আমরা তাহলে একটা জিনিসই শুধু আমাদের নাই, সেটা হচ্ছে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড। এটা আমাদেরকে বলেনি, তাই এইটা আমরা সবার আগে বের করে নিব। তো এটা বের করার জন্য আমাদের কি তথ্য লাগবে সেটা এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং শেখাচ্ছি। যদি কখনো প্রশ্নের মধ্যে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ডটা না থাকে, তো সেটা কিভাবে বের করতে হয় এটা আমি তোমাদেরকে শেখাচ্ছি। তোমরা সবাই খাতা নিয়ে এই ছকটা টানো, দুইটা টাকা ঘর একটা পার্টিকুলার্স এর ঘর, এইভাবে টানো। টানছো? জি স্যার। আমি শুরু করব। জি স্যার। আমাদেরকে প্রথমে এই যে ওনারা যে প্রফিট আফটার ট্যাক্স দিয়ে দিয়েছিল 75,000, এই যে উপরে প্রফিট আফটার ট্যাক্স যেটা দিয়ে দিয়েছিল 75,000, সেইটা আমরা সবার আগে লিখে দিলাম। ওনারাই সেটা তোমরা লিখে দাও, প্রফিট আফটার ট্যাক্স 75,000। কিভাবে আমি এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ডটা বের করছি তোমরা দেখো। এবার আমরা এখান থেকে ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, ওই যে বললাম জেনারেল রিজার্ভে যে 10,000 টাকা ট্রান্সফার করতে বলেছে সেটা আমরা এখন এখান থেকে বাদ দিয়ে দিব। 75,000 থেকে
ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ, এই 10,000 টাকা আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর আমাদের হাতে চলে এলো 65,000। এবার আমরা প্রিফারেন্স ডিভিডেন্ডটা বাদ দিব। কিভাবে প্রিফারেন্স ডিভিডেন্ডটা ধরেছি চলো একটু দেখি। আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ডের এক একটা প্রিফারেন্স ডিভিডেন্ডের দাম হচ্ছে 100 টাকা, আর আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ডের সংখ্যা ছিল 1000। তাহলে 1000 গুণ 100, তাহলে 1,00,000 টাকা হয় না? দেখো তো, 1000 গুণ 100, আর ওই 1,00,000 টাকার উপর তোমরা 15% ডিভিডেন্ড ধরো, তাতে আমাদের প্রিফারেন্স ডিভিডেন্ডের পরিমাণটা হয় 15,000। এই 15,000 টাকা আমরা এখন এখান থেকে বাদ দিব। এই 15,000 টাকা এখান থেকে বাদ দিয়ে দিলে আর কোনো কিছু আমাদের দেওয়ার প্রয়োজন নেই প্রফিট থেকে। তাহলে প্রফিটের বাকি টাকাটা আমরা শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়ার জন্য রাখতে পারি। আর সেই জন্য আমাদের এই প্রফিটটার নাম হয়েছে প্রফিট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার্স। এই প্রফিটটাকে আমরা বলি প্রফিট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার হোল্ডার্স। তাহলে এই প্রফিটের টাকাটাই শুধুমাত্র ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে দেওয়া যাবে। আমাদের এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড বের করতে হলে এই প্রফিট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ারটা লাগবে। প্রফিট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ারটা লাগবে। তাহলে আমরা প্রফিট অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ারটা টেবিলের মধ্যে বের করে নিলাম। দেখো তোমরা সবাই বের করেছো? জি স্যার। এইবার দেখো জি নিচে স্যার, যে হয়েছে। এইবার আমি যে নিচে সূত্রটা লিখেছি, এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড বের করার জন্য এই সূত্রটা ইউজ করতে হয়। এই যে প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড যেটা আমরা যে বের করলাম 50,000 ডিভাইডেড বাই টোটাল ইকুইটি ক্যাপিটাল ইনটু 100, এই সূত্রটা দিয়ে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ডটা বের করতে হয়। এই সূত্রটা তোমরা নোট করে রাখবে। প্রফিট অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড যেটা আমরা বের করলাম এখন, ডিভাইডেড বাই টোটাল ইকুইটি ক্যাপিটাল। টোটাল ইকুইটি ক্যাপিটাল কোথায় পাবো? এই দেখো তো, আমাদের শেয়ারের সংখ্যা ছিল কত? সাধারণ শেয়ারের সংখ্যা ছিল 20,000, আর এক একটা শেয়ারের দাম কত? 10 টাকা। তোমরা 20,000-কে 10 দিয়ে গুণ দাও, তাহলে 2,00,000 টাকা হয় আমাদের টোটাল ইকুইটি ক্যাপিটাল, তাই না? আমাদের টোটাল ইকুইটি ক্যাপিটালটা হয় 2,00,000। আর ঠিক আছে, 20,000 শেয়ারের সঙ্গে 10 টাকা গুণ করলে টোটাল ইকুইটি ক্যাপিটাল হবে 2,00,000। তাহলে প্রফিট অ্যাভেলেবল ফর ইকুইটি ডিভিডেন্ড 50,000, টোটাল ইকুইটি ক্যাপিটালটা হচ্ছে ওই যে 2,00,000, আর ইন্টু 100। দেখো আমরা মানটা বসে দিলাম ওই যে, তাহলে আমরা 25% পেয়ে গেলাম এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড। তাহলে আমরা 25% পেয়ে গেলাম এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড। তোমরা কি এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড বের করাটা বুঝেছ সবাই? আজকে আমরা এই ছোট ছোট দুটো অঙ্কের মাধ্যমে ইন্ট্রিনসিক ভ্যালু পার শেয়ারের স্ট্রাকচারটাও শিখলাম, আবার ইল্ড ভ্যালু মেথডের স্ট্রাকচারটাও শিখতেছি। তোমরা কি 25% বের করাটা বুঝেছো সবাই? জি এইবার দেখো স্যার। আমি এইবার দেখো আমি ভ্যালু পার শেয়ারের ওই যে সূত্রটা লিখলাম, ইল্ড ভ্যালু পার শেয়ারের সূত্রটা লিখলাম, এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড ডিভাইডেড বাই এনআরআর ইনটু পেইড আপ ভ্যালু। এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড ডিভাইডেড বাই এনআরআর ইনটু পেইড আপ ভ্যালু, এই সূত্রটা আমরা এখন ব্যবহার করব। এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড হচ্ছে আমাদের 25, এনআরআরটা আমাদের দেওয়া ছিল প্রশ্নের মধ্যে 10, আবার পেইড আপ ভ্যালুটাও 10, দুইটাই 10। তাহলে 10 10 কাটাকাটি 25 হবে আমাদের অ্যান্সার। দেখো এই যে নিচে লিখলাম 25% ডিভাইডেড বাই 10% ইন্টু 10। 25% হচ্ছে এক্সপেক্টেড রেট অফ ডিভিডেন্ড, 10% হচ্ছে এনআরআর, আর এই হচ্ছে ইন্টু 10 হচ্ছে পেইড আপ ভ্যালু। পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটা, 25 7 10, এই 10 10 কাটা গেলে থাকে শুধু 25। তাহলে আমাদের ইল্ড ভ্যালু পার শেয়ার, এক একটা শেয়ারের দাম চলে আসছে 25 টাকা। যেখানে এক একটা শেয়ারের দাম ছিল 10 টাকা, এই 1 বছর পর আমাদের এক একটা শেয়ারের দাম এসে দাঁড়িয়েছে 25 টাকা। আমাদের অঙ্কটা সম্পূর্ণ হয়েছে। বলো তো তোমরা বুঝছো কিনা? জি স্যার। আমরা কমন স্টক ভ্যালুয়েশন শিখেছি, আমরা শেয়ার ভ্যালুয়েশনটা শেখা শুরু করলাম। এটাও বেশ মজার এবং ভালো, এবং তোমরা করতে পারবে, কিন্তু আমি এখন জোর দিচ্ছি না। আমরা আরেকটু করে নিই, তারপর তোমাদেরকে কাজ দিব। আজকে কেবল এই 3টা অঙ্কই আমাদের থাকুক। আমরা পরের ক্লাসে আবার একটু অঙ্ক করে তারপরে বাড়ি কাজ দেওয়ার চেষ্টা করব।
আমি 10 মিনিট পর আবার ইনভেস্টমেন্ট অ্যানালাইসিসের লিঙ্ক দিব। ঠিক আছে, আজকে এই 3টা অঙ্কই থাকুক। আল্লাহ হাফেজ।